নমস্কার। 221 বি হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন রাজপ্রতাপ বসুর গল্প নির্জন রাতের রিক্সা। গল্প পাঠে আমি প্রত্যয়, নিতাইয়ের ভূমিকায় সৃজন, প্রভাতের ভূমিকায় প্রীতম, অশরীরী ও রমলার ভূমিকায় প্রদীপ্তা মান্না, বিমল, জমিদার আর তান্ত্রিকের ভূমিকায় সুমিতেন্দ্র, আর অন্যান্য চরিত্রে প্রত্যয় আর সুমিতেন্দ্র। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। নিতাই গঙ্গারামপুর নামের একটি গ্রামের পোস্ট অফিসে পিয়নের চাকরি করে। যদিও চাকরিটা তার বাবার। তিনি পথ দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে যাওয়ার পর থেকে আর সাইকেল নিয়ে নিয়ে গ্রামে চিঠি বিলি করা সম্ভব হয় না। সেই থেকে নিতাই চিঠির ঝোলা ও সাইকেল ধরল। এভাবেই রকে বসে আড্ডা মারার ওস্তাদ নিতাই সামন্ত হয়ে উঠল আশেপাশের অঞ্চলের পিয়ন বাবু। একদিন দুপুরবেলা নিতাইয়ের বাবা ওকে ডেকে বলল, বাবা নিতাই, একটা চিঠি আছে বাবা, চণ্ডীতলা গ্রামের ঠিকানায় দিয়ে আসতে হবে। নাম হরপ্রসাদ সান্যাল। নিতাই বলল, বাবা সে তো অনেকটা পথ গো, এখনই না বেরোলে পৌঁছতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, কাল গেলে হয় না? নিতাইয়ের বাবা মোটা চশমার ফ্রেমটা নাকের ওপরে বসিয়ে কি যেন দেখল খামটার উপরে, তারপর বলল, অনেক দূর থেকে এসেছে বাবা চিঠিটা, হতে পারে কোনো জরুরি খবর। আজই দিয়ে আহে, নইলে ওপর মহলে জানলে চেয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে। এমনিও তো জানিস অ্যাক্সিডেন্টের পর যুদ্ধ করে চাকরিটা কোনো মতে টিকিয়ে রেখেছি। নিতাই আর কোনো কথা বলল না। সে জানত বাবার এই চাকরিতে এখন কোনো প্রকার দাগ লাগলে তার পক্ষে বাবার চিকিৎসার টাকা সহ সংসার চালানোর মতো অর্থ উপার্জন করা সম্ভব নয়। পোস্ট অফিসে লাগোয়া তাদের ঝুপড়ি বাড়ি। দ্রুত বাড়িতে গিয়ে স্নান করে দুটো নাকে মুখে গুজে বেরিয়ে পড়ল সে সাইকেল নিয়ে। তাদের গ্রাম কুসুমপুর একেবারে ছোট্ট একটি অঞ্চল। সে জায়গা পেরিয়ে কিছুটা বড় রাস্তায় উঠে 5 কিলোমিটারে সাইকেল চালিয়ে তারপর নামতে হবে একটা মাঠের রাস্তায়। ওই মাঠের রাস্তা অযত্ন লালিত এবং কর্দমাক্তই দেখেছে সে বরাবর। এর আগে 2 বার সে চণ্ডীতলা গ্রামে গেছে অষ্টপ্রহরে খিচুড়ি খেতে, তবে সে সময় এত দেরি করে ও বেরোয়নি। বড় রাস্তা যখন পেরিয়ে ও মাঠের ইটেল রাস্তায় নামল, তখন দিনের যৌবন ফুরিয়ে ঘোলাটে হয়ে এসেছে আকাশ। ক্লান্ত সূর্যের কমলা আভায় পশ্চিম দিগন্তের কিছুটা জায়গায় ঈষৎ তামাটে হয়ে রয়েছে। নিতাই একটু জোরেই প্যাডেল চালালো এবার, কিন্তু বিধিভাম, যেটা কোনো দিনে তার বিশ্বস্ত বাহিনীটি করেনি, এবার সেটাই হলো। বেশ খানিকটা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার পর সাইকেলের চেনটা গেল কেটে। নিতাই সাইকেল থেকে নেমে প্রথমটায় মাথায় হাত দিয়ে খানিক বসে রইল। তারপর বুঝল এ হেন অযথা এক রাস্তায় বসে বুক চাপড়ালে কোনো ঈশ্বর এসেও বাঁচাবে না। নিতাই উঠে দাঁড়িয়ে সাইকেলটা নিয়ে হাঁটতে শুরু করল। গন্তব্য এখনো অনেকটা দূর, তবে চণ্ডীতলার আগে একটা ছোট্ট 1.5 গ্রাম পরে। সে গ্রামে সাইকেল সারাবার দোকান থাকাটা অস্বাভাবিক। তবুও নিতাই ভাবল, যদি কেউ ওর কথা শুনে একটা সাইকেল দেয়, তবে চিঠিটা পৌঁছে দিয়ে এসে কোনো রকমে সে আবার তার সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে ফিরে আসতে পারবে তার বাড়িতে। এসব নানা সম্ভাবনার কথা ভাবতে ভাবতে যখন সে ওই আদিবাসী গ্রামে পৌঁছালো, তখন সন্ধ্যা পাকিয়ে রাত নামছে। এদিক ওদিক নজর ফেলতেই এক বাড়ির বারান্দায় এক মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এলো। বলল, শুনছেন,
বলছিলাম, আমি গঙ্গারামপুরের পিয়ন নিতাই। চণ্ডীতলায় একটা চিঠি বিলি করতে যাচ্ছিলাম। সাইকেলটা একেবারেই বিগড়ে গেছে। দয়া করে একটা সাইকেলের ব্যবস্থা যদি করে দিতে পারেন আমাকে। আমি আমার সাইকেলটা রেখেই যাচ্ছি, ফেরার সময় ওটি দিয়ে এটি নিয়ে যাব আমি। লোকটি নিতাইয়ের কথা শুনে অস্বাভাবিক রকম চুপ করে রইল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, সাইকেল নেই, দরকার হলে আমার রিক্সাটা দিতে পারি, যদি চালাতে পারো তো নিয়ে যাও। মানে সাইকেল হলে একটু ভালোই হতো। সাইকেল এই গ্রামে এখন খুব একটা পাবে না, যে কটা আছে বাইরে বাইরে কাজে গিয়েছে। ও খুঁজতে খুঁজতেই তোমার এখানেই রাত হয়ে যাবে। নিতাই একটু ভাবল, সত্যিই তো, এখন এখানে দাঁড়িয়ে সাইকেল খুঁজতে গেলে রাত তো এখানেই হয়ে যাবে। কি আর করার। নিতাই বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার এই রিক্সাটা কি নিজের? আমার রিক্সা মালিক আমায় দিয়ে দিয়েছে, আজ বহু বছর হলো। কতদিন ধরে তার কাজ করছি, সেই ছোট্টবেলা থেকে। এর আগে আমার বাবা তার কাজ করত। চিন্তার কোনো কারণ নেই। নিতাই একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সাইকেলটা লোকটির বাড়ির কোমর সমান উঁচু মাটির ভিটের সঙ্গে হেলান দিয়ে রাখল। তারপর বাড়ির উত্তর দিকের অন্ধকার কোণের থেকে রিক্সাটা বের করে এনে লোকটির সামনে দাঁড়িয়ে বলল, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, চিন্তা করবেন না। তুমি চালাতে পারবে তো বাবু? হ্যাঁ হ্যাঁ কাকা, রিক্সা ভ্যান এগুলো চালানোর অভ্যেস আছে আমার। তুমি একেবারেই চিন্তা করো না, তোমার রিক্সা একদম যেমনকে তেমনই থাকবে। নিতাইয়ের এই কথাটি বলার খুব একটা প্রয়োজন ছিল না। নিতান্ত সৌজন্যতা বশতই কথাটা সে বলল, কারণ নিতাইয়ের সাইকেলটির প্রতি তার আন্তরিক ভালোবাসা জমেছিল অনেকটা। কাজেই সে যতটা যত্ন করে তার রিক্সাটি ব্যবহার করবে, ততটাই যত্ন করে যেন পাহারা দেওয়া হয় তার সাইকেলটিকে। সেটিরই পরোক্ষ ইঙ্গিত ছিল এই কথাটি। লোকটি আর কোনো কথা বলল না। নিতাই রিক্সার প্যাডেলে চাপ দিল। শুনশান গ্রামের পথে এই লোকটি দেবতার মতোই ঠেকল নিতাইয়ের কাছে। তবে পুরো গ্রাম রিক্সা নিয়ে পার হয়ে যাওয়ার সময় তার একটাও জনমানুষ চোখে পড়ল না। যেটা চোখে পড়ল সেটা তার হতাশার মৃদু জোয়ারে তোলপাড় ঢেউ নিয়ে এলো। মাথার উপরে একটা নক্ষত্র চোখে পড়ে না। উল্টে দক্ষিণের দিগন্ত থেকে যেন একবার ফ্যাকাশে সাদা ঝলক নিয়ে উঠল আকাশ। নিতাই বুঝল, তাড়াতাড়ি না পৌঁছালে যে কোনো সময় বৃষ্টিতে তাকে আবার রাস্তার মাঝে দাঁড়াতে হতে পারে। চিঠি একটা বহুমূল্য সম্পদ। সে নিজে স্নান হয়ে গেলেও সেটি কোনো রকমে ভেজাতে পারবে না। এসব ভাবতে ভাবতে এগোচ্ছে নিতাই। এমন সময় রিক্সার আরোহীর আসন থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কি করে পারলে আমায় তুমি শেষ করতে? নিতাই চমকে উঠে পিছনে চাইল। তার হাত উঠে গেল দুটো হাতলের ওপর থেকে, এবং ঘটনার আকস্মিকতায় যতটা কম্পন হলো তার শরীরে, তার প্রভাবেই রিক্সার মাথা ঘুরে গেল উল্টো দিকে, এবং সেই অসংলগ্নতায় গাড়িটি প্রায় উল্টে যাওয়ার জোগাড়। নিতাই অনেক কষ্টে নিজেকে এবং ধার করে চেয়ে আনা রিক্সাটি রক্ষা করল। মেঠো রাস্তার উপরে বসে সজোরে উঠতে পড়তে থাকা হৃৎপিণ্ড নিয়ে সে চেয়ে রইল রিক্সার শূন্য আরোহীর আসনটির দিকে। সত্যিই তো কেউ নেই সেই আসনে। সেখানে কেন শুধু এই হঠকারিতাতেও তার উদ্ভ্রান্ত চোখ দেখে নিয়েছে? কই, কোনো মহিলাকে তো সে যেতে দেখেনি এই রাস্তা দিয়ে কোথাও। নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 কথা বললো আমার সঙ্গে? কোনো উত্তর নেই।
নিতাইয়ের কান ও বিচার বুদ্ধির সন্ধি এতটাও দুর্বল নয় যে সে ভুল শুনবে। নিতাই মনকে বুঝিয়ে উঠে দাঁড়ালো। সে নিশ্চিত ভুল শুনেছে। খামোকায় সে ভয় পেয়েছে এমন নির্জন রাস্তায় একা একা আসতে আসতে। মানুষের অবস্থা যখন এমন অবকাশগ্রস্ত থাকে তখন এই জাতীয় বিভিন্ন খারাপ ঘটনার সম্মুখীন হয়। সবই মনসৃষ্ট। না, এই কিন্তু শুধু তার আত্মতুষ্টির কথা নয়। এটাই সে নিশ্চিত সত্যি ভেবেই আবার রিকশার আসনে বসল। এতক্ষণে আরেকটি জিনিস নতুন সঙ্গী হয়েছে তার। তা হল ঝিরঝিরে ছাগল তাড়ানো বৃষ্টি। সামনের পথ যতদূর পর্যন্ত একেবারে অন্ধকারে গিয়ে মিশেছে ততদূর পর্যন্ত কোনো ঘরবাড়ি তার চোখে পড়ল না। সে একবার ভাবল বাড়ি ফিরে যায়। পরক্ষণেই বাবার বলা কথাটা মনে পড়ল তার। অনেক দূর থেকে এসেছে বাবা চিঠিটা। হতে পারে কোনো জরুরি খবর। আজই দিয়ে আয়, নইলে ওপর মহলে জানলে চেয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে। এমনিও তো জানিস অ্যাক্সিডেন্টের পর যুদ্ধ করে চাকরিটা কোনো মতে টিকিয়ে রেখেছি। ফলে অচিরেই তার মানসিক বিক্ষিপ্ততা পরিণত হল একটা সুদৃঢ় প্রত্যয়ের দেওয়ালে। নিতাই কোনো কথা না চিন্তা করে দ্রুত গতিতে আবার এগিয়ে যেতে শুরু করল। কিন্তু অদৃষ্ট বোধহয় সত্যি তার কপালে অশেষ কষ্ট লিখে রেখেছিল সেই রাতে। মাইল খানেক এগোতে না এগোতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আশেপাশে কোনো মাথা গোজবার ছাউনি নেই, না আছে কোনো বড় বনস্পতি। সে ইতস্তত করছে। এমন সময় পেছনের আরোহীর আসন থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। একটু সামনেই একটা পুরনো চালা বাড়ি আছে, তুমি সেখানে গিয়ে আশ্রয় নিতে পারো। নিতাই এবার আর ভয় পেল না। কোনো রকমে রিকশা থেকে নেমে আর পেছনে না তাকিয়ে বাহু বলে গাড়িটি নিয়ে ছুটতে শুরু করলো আগন্তুকের বলে দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে। ভূত হোক, প্রেত হোক, যাই হোক, তাকে আগে চিঠিটা বাঁচাতে হবে, নইলে তার বাবার চাকরি এটার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সত্যি খানিকটা এগিয়ে গিয়ে একটা পুরনো চালা বাড়ি চোখে পড়ল, রাস্তার পাশে একটি মোটা শিশু গাছের আড়ালে। সে রিকশায় লাগাম টেনে ছুটে গিয়ে ঢুকল বাড়িটির চালার নিচে। শীতের রাতের বৃষ্টি, এক ফোঁটা গায়ে পড়লে সারা শরীর কেঁপে ওঠে। জামার উল্টো প্রান্ত দিয়ে হাত মুছে নিয়ে ডান হাতটা ঢুকিয়ে দিল তার পুটলির ভেতরে, এটা পরীক্ষা করার জন্য যে ভেতরকার কাগজপত্রের কোনো প্রকার জলের ছোঁয়া লেগেছে কিনা। কিন্তু না, তেমন কোনো ক্ষতি হয়নি। তারপর সে আশ্বস্ত হয়ে আবার রিকশার দিকে চাইল, কিন্তু এবারও সে তাকে দেখতে পেল না। চারিদিকে দিশেহারা দৃষ্টি ফেলতে যাবে এমন সময়, বসুন এখানে, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। নিতাইয়ের ডান দিকের চালার অন্ধকারের কোণের থেকে কথাটা ভেসে এলো, ওখানেই বসুন। এবার নিতাই একটু অসঙ্গতি বোধ করল। চাপা গলায় বলল, কে আপনি? আপনাকে আমি একবারের জন্য দেখতে পাইনি কেন? আমি চাইলে আপনাকে দেখা দিতেই পারি, কিন্তু সেটা উচিত হবে না এখনই। আগে আমার কথাগুলো শুনুন, তারপর আপনার সিদ্ধান্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মাথা গোজার ঠিকানা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়েছে তো। বলে নিতাই বসল। তারপর অদৃশ্য নারী কণ্ঠের অধিকারী যে কাহিনী নিতাইকে শোনালো তা এই। কুসুমপুর গ্রামের জমিদার রামনারায়ণ সান্যালের দুই ছেলে। এক ছেলের নাম বিমল, অন্যজনের নাম প্রভাত। বড় ছেলে প্রভাত ছোট থেকেই কলকাতায় মানুষ,
প্রথম দিকটায় পড়াশোনা সূত্রে এবং পরে সেখানেই চাকরি পেয়ে ওই অঞ্চলেই বিয়ে থাওয়া করে নিষ্পত্তি হয়েছে। কিন্তু ছোট ছেলে বিমল বরাবরই গ্রামে থেকেই বড় হয়ে উঠেছে। বাবার কাছে থাকায় আদর ভালোবাসাও পেয়েছে বড়জনের থেকে অনেক অংশেই বেশি। সে তার গ্রামীণ বিদ্যাপীঠ থেকে কোনো রকমে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। একদিন বিমলকে ডেকে তার বাবা বললেন, বাবা বিমল, বলি আমার তো বয়স হয়েছে, তোমার মাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এবার তার হাতে হাত মিলিয়ে কাজ করবার মতো একজনের খুব দরকার। মানে গোটা বাড়ির ব্যাপার তো। এতদিন বলিনি কারণ তোমার দিকের থেকে একটা উৎসাহের আশা করেছিলাম আমরা। তা যাই হোক বাবা, এবার একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। আর তুমি যদি বলো তাহলে আমার পরিচিত এক বন্ধুর মেয়ে আছে, সুন্দরী, শিক্ষিতা, এমনিতে তার বাবার সাথে কথা বলতে পারি। বিমল কোনো কালেই বাবা মায়ের অবাধ্য নয়। বাবার প্রস্তাবে তার মস্তিষ্ক ঈষৎ ব্যস্ত হয়ে উঠল ঠিকই, তবে নরম গলায় তার জবাব দিয়ে বলল, বাবা, আপনি যেটা ঠিক মনে করবেন করুন। আমি জানি আপনার সিদ্ধান্ত আমার জন্য কুশলদায়কই হবে। জমিদার রামনারায়ণ ছেলের প্রতি গর্বিত হয়ে খবর লাগিয়ে দিলেন তার বন্ধুর মেয়ের সাথে তার ছোট ছেলের বিবাহের প্রস্তাবের, এবং সে প্রস্তাবে রাজিও হয়ে গেল উভয় পক্ষ। বিয়ের কিছুদিন আগেই বড় ছেলে প্রভাত তার স্ত্রীকে নিয়ে চলে এলো গ্রামের বাড়িতে। জমিদার মশাইয়ের শরীর ধীরে ধীরে তখন আরও একটু খারাপের দিকেই গিয়েছে। এই নিয়ে বাড়ির লোকের দুশ্চিন্তার শেষ নেই। বড় ছেলে প্রভাত তো মেজাজ দিয়েই বলে ফেলল, কতবার বলেছি এসব অজপাড়া গায়ের জায়গা জমি বেচে দিয়ে শহীদমুখী হও। এখন একটা ভালো ডাক্তার দেখাতেও সেই কলকাতায় ছুটতে হয়। শুনলে না তো? শুনলেই তো না। এবার বোঝো, অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকলে কতটা বোঝা মনে হয় নিজেকে, বোঝো। বিছানার পাশে ছোট ছেলে বিমল দাঁড়িয়েছিল। তার দাদার কথা শুনে সে বলল, দাদা, এরকম করে বলিস না। মানুষের শরীর অসুস্থ তো হতেই পারে, ভিজিট শহরে হোক বা গ্রামে। আর তাছাড়া হারু কাকার দেওয়া ওষুধ খেয়ে এতদিন ধরে সমস্ত ব্যাধি ব্যামো সারিয়েছি। যদি তেমন কিছু হতো তাহলে কাকাই তো বলে দিত বাবাকে শহরে নিয়ে যাওয়ার কথা। হারান মণ্ডল পাড়ার একমাত্র হাতুড়ে ডাক্তার, গ্রামের সবাই তাকে হারু ডাক্তার বলেই ডাকে। উনি ওই সময় প্রেসারের যন্ত্র খুলে নিয়ে কানে স্টেথাস্কোপ লাগিয়ে জমিদার মশাইয়ের শ্বাস প্রক্রিয়ার স্বাভাবিকতা পরীক্ষা করছিলেন। উনি বললেন, চিন্তা করো না প্রভাত, বয়স হলে এমন একটু আধটু হয়। তাছাড়া সামনে এত বড় একটা ঝক্কি আসতে চলেছে। প্রভাত আর কোনো কথা বলল না ঠিকই, তবে নিজেকে সম্পূর্ণ আশ্বস্ত করতে পারল না। বিয়ের দিন চারেক আগে জমিদার মশাই দুই ছেলেকে বৈঠক ঘরে ডেকে বললেন, শোনো, বিমলের বিয়ে হয়ে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি করতে চাই। সেজন্যই তোমাদেরকে এখানে ডেকে পাঠালাম। আমি যেহেতু বাবা, তাই আমার চোখে আমার দুই ছেলেই সমান। তবুও কৃতজ্ঞতা জ্ঞাপনের দায়িত্বটুকু আমার কাঁধেই বর্তায়। কিন্তু তাই আমি কয়েক বিঘা সম্পত্তি বেশি দিতে চাই বিমলকে। কারণ ছোট থেকে ওকে যতটা পরিশ্রম করতে দেখেছি, এই বাড়িটাকে আস্তে আস্তে সামলে নিতে দেখেছি, সেটুকুর অবদান স্বরূপ আমি এইটি করতে চাই। আর তাছাড়া প্রভাত, তোমার তো চাকরি আছে, শহুরে আধুনিক জায়গায় ভালো বাসস্থানও আছে। আশা করি নিজের ভাইয়ের ব্যাপারে তোমার এটুকু সমবেদনা থাকবে। বাবাকে দুই ছেলের প্রত্যেকেই খুবই শ্রদ্ধা করে। কেউ তার মুখের উপরে একটাও কথা বলল না। তবে মনের মধ্যে উক্ত প্রস্তাবের সমর্থন এবং অসমর্থনের প্রাচীর দাঁড়িয়ে গেছিল সেদিনই প্রভাতের মনে।
রামনারায়ণের বড় ছেলে প্রভাত এক তান্ত্রিককে নিজের জীবন বদলে যাওয়ার চাবিকাঠি হিসেবে মানে। তার এক অফিস কলিগ কলকাতার পার্ক সার্কাসের কাছে এই তান্ত্রিক বাবার চেম্বারের খোঁজ তাকে দিয়েছিল। যখন শত চেষ্টার পরেও তার চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছিল না, অবশেষে সেই ওনার দেওয়া তাবিজের গুণেই তার জীবনের চাকা উন্নতির দিকে ঘুরেছে। সে ঠিক করল ভাইয়ের বিয়ের আগেই একবার কলকাতায় গিয়ে ওই তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করে আসবে। কলকাতায় নির্দিষ্ট স্থানে সে এসে প্রাথমিক পদসেবা করে প্রভাত তান্ত্রিক বাবাকে বলল, বাবা, সেই ছোট থেকেই দেখছি আমার বাবার বিমলের প্রতি, মানে আমার ছোট ভাইয়ের প্রতি একটু বেশি টান। কদিন পরে তার বিয়ে বলে আগে ভাগে সম্পত্তি ভাগাভাগি করার উদ্যোগ নিতে চাইছে। এই ভাইয়ের জন্য আমার জীবনে আমি অনেক কিছুর থেকে বরখাস্ত হয়েছি। তলে তলে কত কিছু সরিয়ে নিয়েছে তার খবর আমার জানা নেই, তবে খুব সুন্দর যে বাবাকে হাত করে নিয়েছে তা বুঝতে পেরেছি। তান্ত্রিক ঘোরগ্রস্ত হয়ে তার কথা শুনে মাথা নাড়ল, তারপর ভাঙা গলায় বলল, তুই কি চাইছিস বল। বাবা, বাবা, আমার ভাইয়ের এমন একটা ক্ষতি করে দিন যাতে ও বিচার বুদ্ধিহীন হয়ে পড়ে। ও বাবার মাথায় এসব পোকা ঢুকিয়েছে, ওর এইসব ভান ধরা যাতে বন্ধ হয়ে যায় এমন একটা ব্যবস্থা করুন। দাঁড়া দাঁড়া, আমি একটা জিনিস দিচ্ছি। এইটা যে কোনো উপায়ে তরল কিছুর সঙ্গে মিশিয়ে তোর তোর ভাইয়ের নতুন বউকে খাইয়ে দিবি, আর তোর কাজও মিটে যাবে। যা যা, বেরো বেরো বেরো, এখন আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, যা, হ্যাঁ বেরো। তান্ত্রিক তার সংরক্ষিত বাক্স থেকে একটা সাদা কাগজে মোড়া বস্তু প্রভাতের হাতে দিল। সে তান্ত্রিককে প্রণাম করে ফিরে এলো আবার কুসুমপুরে। রামনারায়ণ বাবু কোথাও না কোথাও আন্দাজ করতে পেরেছিল যে তার বড় ছেলে কিছু একটা পদক্ষেপ নিতে চলেছে, বা এমন কোনো প্রস্তাব দিতে চলেছে যা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। তার অসুস্থ শরীরকে আরো বেশি অস্থির করে তুলল এই সম্ভাবনা। অবশেষে বিমলের বিয়ে এলো। বিয়ে হলো সুদূর চণ্ডীতলা গ্রামের এক প্রসিদ্ধ ব্যবসায়ীর মেয়ের সঙ্গে। বৌভাতের রাতে যখন সমস্ত আত্মীয় স্বজন চলে গেল, তখন প্রভাত তার স্ত্রীকে গোপনে তাদের ঘরে ডেকে বলল, রমলা, এটা দুধের গ্লাসের সঙ্গে মিশিয়ে বিমলের হাতে দিয়ে দাও, বলবে ওর স্ত্রীকে খাইয়ে দিতে। দেখো তোমার ঠাঁড়ে টনে যেন টের না পায় যে এতে কিছু মেশানো আছে। তোমার ভাই যা ক্যাবলাকান্ত তা তো তুমি জানোই। ও কেন, ওর বাবাও টের পাবে না। প্রভাত এবং তার স্ত্রীর আন্দাজ একেবারে সঠিক হয়ে গেল। যখন সকালবেলা বিমলের সদ্য বিবাহিত স্ত্রী চিরকালের জন্য চুপ হয়ে গেল, মৃতের অবস্থা দেখে পাড়ার মানুষ হতবাক। মেয়েটির সুন্দর মোলায়েম মুখের ওপরে হিংস্র কোনো রাক্ষসের নখের আঁচড় পড়েছে বলে মনে হয়। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে সাদা মার্বেলের গুলির মতো। পুলিশ এটিকে খুন বলে ভেবে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। পাড়ায় প্রবাদ রটে গেল বিমল তার সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর রাতে অত্যাচারপূর্বক গলা টিপে খুন করেছে। রামনারায়ণ বাবু বিছানা নিলেন। তার স্ত্রী এই আকস্মিকতায় প্রায় উন্মাদ হয়ে গেলেন। গৃহস্বামী তার পুরনো নায়েবকে ডেকে বললেন, চণ্ডীতলায় একটা চিঠি পাঠান নায়েব মশাই, তাদের মেয়েকে আমরা মেরে ফেলেছি। তারা চাইলে আমাদের প্রত্যেকের জীবন নিয়ে নিতে পারেন, তাই হয়তো নেবেন। এই সেই চিঠি
যে চিঠি নিয়ে নিতাই চলেছে চণ্ডীতলার উদ্দেশ্যে এই দুর্যোগের রাতে। রাত তখন কটা বাজে বোঝার উপায় নেই। এদিকে বৃষ্টি এখনো পড়েই চলছে, বয়ে চলেছে একটা শীতল উত্তরে হাওয়া। নিতাইয়ের অল্প ভেজা জামাটা তখনও শুকায়নি, কাঁপুনি দিচ্ছে। বোধহয় সমস্তটা শুনে সেটা খানিকটা বেড়ে গিয়েছে। তার গলার থেকে শব্দ সরল না বেশ কিছুক্ষণের জন্য। সেই বারান্দার অন্ধকারের কোণ থেকে নারী কণ্ঠের অধিকারী বলল, অবাক হচ্ছেন? তবে এটাই বাস্তব। আমি নীলকমল মণ্ডলের মেয়ে জয়ন্তী। বাবা চণ্ডীতলার খুব নামকরা ব্যবসায়ী। তার কাছে আপনি যখন খবর পাঠাচ্ছেনই, তখন দয়া করে সঠিক খবরটা দেবেন। আমার স্বামীর কোনো দোষ নেই, তিনি নির্দোষ। আপনি দয়া করে যে অন্যায় করেছে তার শাস্তির ব্যবস্থা করুন। আপনি সেই রাতে মারা গেলেন কি করে? সেদিন ভোর নাগাদ প্রায় দম বন্ধ হয়ে গিয়ে আমার ঘুম ভাঙল। কিন্তু সব বুঝে চিৎকার করে ওঠার আগেই একটা হাত এমনভাবে আমার মুখটা চেপে ধরল যে এতটুকু শব্দ বেরোলো না মুখ থেকে। শরীরের উপরে এমন অবশতার আচ্ছাদন ছড়িয়ে গেছিল যে আঙুল পর্যন্ত নাড়াতে পারিনি আমি। অবশেষে যখন বুঝতে পারলাম, ততক্ষণে সেই হাতের আঙুলের নখগুলো চাপের প্রকোপে আমার গালের চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। তখন আমার শেষ অবস্থা। তারপর আর কি, তান্ত্রিক কোনো এক আত্মহত্যা করে মারা যাওয়া মেয়ের পোড়া মন্ত্রপুত ছাই দিয়েছিল তার চেলা, অর্থাৎ আমার ভাসুরকে। এই মেয়েটাকে সে বেঁধে রেখেছে মানুষের সর্বনাশ করার জন্য। আপনাদের মতন যখন আমি জীবিত ছিলাম, তখন এসব টুকটাক বিশ্বাস করতাম না। তবে এখন যে জগতে আছি, সেখানে এসে জানতে পেরেছি আসলে মানুষের ক্ষমতা কতখানি ভয়ঙ্কর। এই চিঠি বাবার হাতে গেলে তিনিও হয়তো আমার স্বামীকে একটা খুনি মনে করবেন, আর আমি সেটা চাই না। আপনি আশা করি আমার অনুরোধগুলি রাখবেন। কিন্তু আমি কি করে এইসবের সমাধান করব? আর আর কেনই বা সবাই আমার কথা বিশ্বাস করবে? বিপরীত দিক থেকে আর কোনো জবাব এলো না। এমনকি নিতাই কেমন অদ্ভুতভাবে যেন অনুভব করল তার চারপাশ থেকে সেই অদ্ভুত অস্তিত্ব মুছে গিয়েছে। নিতাই ধীরে ধীরে এগিয়ে গেল এবার বারান্দার কোণের অন্ধকারটার দিকে। সে মনে মনে চাইছিল আবার কোনো অজ্ঞাত কণ্ঠ তাকে মানা করুক এগিয়ে যেতে, কিন্তু এবার আর কেউ নিষেধ করল না। বৃষ্টির প্রকোপ এতক্ষণে অনেকটা কমে গিয়েছে। আকাশে ক্লান্ত চাঁদ ফুটেছে মাথার উপর। নিতাই নিজেকে এতটা অসহায় আগে কখনো বোধ করেনি। কি বা করবে, তার কি করা উচিত বুঝতে না পেরে সে পুনরায় নিজের জায়গাটাতে গিয়ে বসে পড়ল। তার অগাধ বিশ্বাস জন্মেছে ওই নারীর প্রতি, তবে তার কারণ সে জানে না। সে কেবল জানে সে যা শুনেছে তার এক বর্ণ মিথ্যে নয়। নিতাই ঠিক করল আজ রাতেই চণ্ডীতলা গ্রামে গিয়ে জয়ন্তীর বাবার হাতে চিঠিটা দেবে এবং তাকে সম্পূর্ণ ঘটনাটা বলবে। তাতে যদি বিশ্বাস করে তার বাবা, তাহলে ভালো, না করলে তার কোনো অপরাধ বোধ থাকবে না মনের মধ্যে। নিতাই তাই করল। জয়ন্তীর বাবা নীলকমল মণ্ডল সমস্ত কথা শুনে নিতাইকে বুকের মাঝে চেপে ধরে প্রায় এক শিশুর মতো ভেঙে পড়লেন। মা মরা মেয়ে তার, কোনোদিনও কোনো কিছুর অভাব রাখেননি তিনি। সেই মেয়ে এভাবে অকালে চলে গেল, তিনি কোশমিন কালেও ভাবতে পারেননি এমন নিয়তির কথা।
আর কোন পিতাই বা ভাবতে পারে? নিতাইয়ের সমবেদনা জ্ঞাপন করার ভাষা নেই। ভদ্রলোক কিছুতেই নিতাইকে এমনি এমনি ছাড়লেন না। সামান্য জল মিষ্টি খাইয়ে তার হাতে গুঁজে দিলেন কয়েকটি টাকার নোট। নিতাই আর আপত্তি করল না। সে চুপচাপ তার রিক্সা নিয়ে চলে এলো এই গ্রামে। আপনার অপেক্ষাতেই ছিলাম। ভাবলাম বৃষ্টির মধ্যে আবার কোনো ঝুট ঝামেলায় পড়লে কিনা। শুনুন মশাই, আমি টুকটাক সাইকেল, রিক্সা এগুলো সারাতে জানি। এই নিয়েই তো জীবন পার হলো। তোমার সাইকেল ঠিক করে দিয়েছি, তবে আজ এত রাতে আর যেতে হবে না। গ্রামের বদঘাট, শুধু একা যাবার দরকার নেই। তা ঠিকই বলছেন, তবে আমার ঘরে পান্তা আছে, দুটি প্রাণী খেয়ে নি। তুমি এখানেই ঘুমিয়ে পড়ো, কাল সকালে ফিরোক্ষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আজকে থাকাটা আমার পক্ষে একদমই সম্ভব হবে না। বাবা বাড়িতে অসুস্থ, উনি খুব চিন্তা করবেন। এরপর লোকটিও আর বেশি জোর দিল না। আসলে অশিক্ষিত মানুষেরা কথা গুছিয়ে ওঠার ভয়ে অনেক কিছুই বলতে পারে না যা তাদের মনে আসে। নিতাই যখন বাড়ি ঢুকল তখন রাত 12টা পেরিয়ে গেছে। সে দুটো রুটি অন্যমনস্কতায় গিলে ফেলল। তারপর বিছানায় শুয়ে চোখ বুজে পুরো ঘটনাটাকে আবার একবার ভাবল। কি কলুষতায় ভরা কিছু মানুষের মন, যারা সামান্য সম্পত্তির লোভে নিজের প্রিয়জনদের হত্যা পর্যন্ত করতে পারে। নিতাই ধীরে ধীরে কেমন একটা উদাস মানুষে পরিণত হলো। কাজবাজ করে, কিন্তু মন যেন পড়ে থাকে সেই ঘটনার রাতেই। মনের স্বস্তি কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেল সে। একদিন গ্রামের প্রান্তে চিঠি বিলি করতে গিয়ে সে একটা চায়ের দোকানে বসে আনমনি খবরের কাগজটা হাতে নিয়ে চোখ বোলাচ্ছিল। এমন সময় নিতাইয়ের চোখ আটকে গেল একটা খবরে। সেখানে লেখা আছে, কুসুমপুরের জমিদার নারায়ণ সান্যালের বড় ছেলে প্রভাত সান্যাল ভাইয়ের বউকে হত্যা করার অভিযোগে খুনি সাব্যস্ত হয়েছে। তথ্যসূত্র মিলেছে পাক সার্কাসের এক ভণ্ড কাপালিককে পাকড়াও করার পর। বহু বছর যাবত তন্ত্রমন্ত্রের দ্বারা বিভিন্ন উচাটন ক্রিয়া করে উনি মানুষের ক্ষতি করে চলেছেন বলে ভক্তদের অভিযোগ। প্রভাত সান্যাল যেদিন ওনার কাছে যায় সেদিন কিছু মানুষ ওনাকে পাকড়াও করে এবং গণধোলাই পূর্বক সত্য উন্মোচন করায়। পুলিশ সূত্রে খবর, এমন অনেক কার্যালয় খোলা হচ্ছে মানুষের উপকারের নামে এবং তার আড়ালেই ঘটে চলেছে অর্থের বিনিময়ে শত শত মানুষের মৃত্যুলীলা। আপেক্ষিক ব্যাখ্যা বা সত্যতা উন্মোচনের চেষ্টায় আছে গোপন দল, তবে প্রতি গ্রেপ্তারি আসামির মুখেই টোটকা প্রয়োগের সত্যতা জানা গিয়েছে। কাগজে পড়ে নিতাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে ভাবল, সত্যি আজও অদৃষ্টের কাছে ন্যায়ের বিচার হয়। আজও মহাশূন্যের ওপার থেকে দুটো পবিত্র চক্ষু পর্যবেক্ষণ করে ও বিচার করে মানুষের দোষগুণ।